বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন অপেক্ষার পর আমরা আবার আরবি ভাষার নতুন ব্যাচ শুরু করতে পারছি। মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। আমি আসলে চিন্তা করছিলাম যে নতুন করে কিভাবে কোর্সগুলো আরও সুন্দর করে তৈরি করা যায় এবং কিভাবে শুরু করা যায়। এই বিষয়ে আমি কিছু আহ, বইও কিনেছিলাম যে আরবি পড়ার যে বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের সমাজে মানুষজন ফেস করে, সেটা আসলে আহ, বিভিন্ন মানে কার কাছে কেমন হয় এবং তারা কিভাবে কি সমাধান করেছেন, এগুলো বিভিন্ন বিষয়াদি আমি দেখছিলাম। ব্যক্তিগত ব্যস্ততাও ছিল, যার কারণে আমি একটু সময় নিয়েছি নতুন ব্যাচ শুরু করতে। তবে আলহামদুলিল্লাহ এখন আমরা 3টা ব্যাচই শুরু করছি, মানে 3টা লেভেলই শুরু করছি একই সাথে, লেভেল 1 এবং লেভেল 2, লেভেল 3। তো চলুন আমরা আজকের কথাবার্তা শুরু করি। আহ, আশা করছি যে আপনারা যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন, আপনারা ডিটারমাইন্ড এবং খুব ভালোভাবে জানেন যে আরবি ভাষাটা কেন শিখতে হবে। জাস্ট ফর্মালিটি, আমি এগুলো একটু রিক্যাপ করে যাই। যে আরবি ভাষা হচ্ছে আল কোরআনের ভাষা এবং হাদিসের ভাষা। তো একজন মুসলিমের দায়িত্ব হলো এই ভাষাটা ভালোভাবে রপ্ত করা, ভালোভাবে শেখা। আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে মুসলিম ছাড়াও অমুসলিমরা, যারা মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারাও কিন্তু অনেক সময় ইসলামকে আঘাত করার জন্য, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আরবি ভাষা শিখেছে। তো এত কিছু চিন্তা করলে আমাদের মনে হয় যে শুধুমাত্র টিকে থাকার জন্য হলেও আমাদের কিন্তু আরবি ভাষাটা শেখা উচিত। এগুলো আপনারা আরও বিস্তারিত হিস্ট্রি জানেন। ফ্রান্সে আরও ইত্যাদি জায়গায় আরবি ভাষা শেখার প্রতিষ্ঠান ছিল, যেগুলোতে খ্রিস্টানরা পড়াশোনা করতো। তো এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা শিখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন হাদিস বোঝার জন্য। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। এই ভাষার একটি বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে, যার কারণে আল্লাহ তাআলা এই ভাষাতে কোরআন নাজিল করেছেন, তাই না? অন্য ভাষা থেকে অবশ্যই এখানে কিছু আলাদা আছে, কিছু হেকমা আছে, কিছু নিয়ামত আছে, যেগুলো অন্য অন্য ভাষাগুলোতে নেই। আমরা আরবি ভাষা শিখে আরেকটা যে বিশেষ উপকার পাবো, সেটা হলো যে কোরআন এবং হাদিস, বিশেষ করে দোয়াগুলো মুখস্থ করা আমাদের জন্য সহজ হবে। দেখেন, আমি ফেসবুকে একটা মানে পোস্ট দেখেছিলাম অনেক আগে, বেশ ভাইরাল হয়েছিল। কোনো একজন মানে ফেমাস ব্যক্তি হয়তো এটা শেয়ার করেছিলেন এর জন্য, যে উনি বলছিলেন যে উনি মসজিদুল হারামে ছিলেন, একজন ব্যক্তিকে একটা দোয়া পড়তে শুনলেন। আহ, সেটা হলো যে লোকটা বলছিল যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকান্নার, এরকম একটা দোয়া বলছিল। তো আমরা যারা আরবি বুঝি না, আমাদের কাছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, এইগুলো অনেক সময় মানে ফ্লিপ হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, যে কোথায় আসআলুকা বলবো, কোথায় আউযু বিকা বলবো। আসআলুকা মানে তোমার কাছে চাই, হে আল্লাহ তোমার কাছে চাই। আউযু বিকা মানে তোমার কাছে আশ্রয় চাই, মানে ওটা থেকে আমাদেরকে বাঁচাও। তো সঠিক দোয়াটা হলো আল্লাহুম্মা আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই। তো ওই লোকটা আমার তার আরবি জ্ঞান একদমই ছিল না এবং সে হয়তো সচেতনও ছিল না। সে বলছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকান নার, মানে সে জাহান্নাম চাচ্ছিল। ঠিক আছে? তো অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহ মানুষের হৃদয় সম্পর্কে জানেন। তিনি জানেন যে ব্যক্তিটা কী চাচ্ছে, তার আগ্রহ, সেই অনুযায়ী তিনি প্রতিদান দিবেন। তবে আহ, আমাদের উচিত আমরা কি বলছি, কি করছি, এগুলো একটু সচেতন থাকা, তাই না? বিশেষ করে কোরআন এবং হাদিস এসব ক্ষেত্রে। তো আমরা যদি আরবিটা জানি, এই বিষয়গুলো আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামী সংস্কৃতি বা মুসলিম সংস্কৃতির জন্য আহ, আরবি ভাষাটা হচ্ছে একটা প্রবেশদ্বার যে কোনো ভাষার জন্য। আপনি জাপানিজ সংস্কৃতি যদি শিখতে চান, ওখানে যদি থাকতে চান, আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে। চীনে থাকতে চাইলে ওরকম চাইনিজ ভাষা শিখতে হবে। এভাবেই আমাদেরকে, আমরা যদি মুসলিম সংস্কৃতি যদি ভালোভাবে রপ্ত করতে চাই, জানতে চাই, আমাদেরকে আরবি ভাষাটা শিখতে হবে। আরবি ভাষা বিভিন্নভাবে শেখা যায় বা এটার বিভিন্ন আহ, ভাগ আছে, বিভিন্ন
বিভিন্ন প্রকার আছে। একটা হলো যে আল কোরআনের আরবি, এটাকে আমরা বলতে পারি ক্লাসিক্যাল আরবি, আহ, অনেকটা সাধু বাংলার মতো। তো এই ভাষাটা ব্যবহৃত হয় কোরআনে, হাদিসে, ইসলামী সাহিত্যে, একাডেমিক হচ্ছে বইপত্রে এবং প্রাচীন সাহিত্যে। এখানে বানান ভুল করেছি, যাই হোক। আরেকটা হলো প্রচলিত আরবি, মানে লোকাল ডায়ালেক্ট, আরবের, মিশরের, তারপরে এই অঞ্চলগুলোর মানুষ যেভাবে কথা বলে। অনেকটা বলতে পারেন যে আমাদের চট্টগ্রামের মানুষ যেভাবে কথা বলে, সিলেটের ভাষায় সিলেটের মানুষ যেভাবে কথা বলে, এগুলো বাংলা, কিন্তু এই বাংলায় আমরা পত্রিকায় লিখি না, বা এই বাংলায় আমরা পরীক্ষায় লিখি না, তাই না? আমাদের একটা প্রমিত একটা বাংলা আছে, একটা স্ট্যান্ডার্ড বাংলা আছে। তো প্রচলিত আরবিটা হচ্ছে এটা। এই এই আরবিটা সৌদি আরবে সবসময়, মানে সবসময় বলতে স্কুল কলেজে ইনফর্মালি ইউজ হয়। যেমন ক্লাসে টিচার ইউজ করে, কিন্তু পরীক্ষায় উনি কখনো এগুলো এভাবে লিখবে না। তো এটা আর কি প্রচলিত আরবি। আপনারা যদি সৌদি আরব বেড়াতে আসেন, উমরা করতে আসেন, হজ করতে আসেন, দেখবেন যে শুদ্ধ আরবিতে কেউ কথা বলছে না। তো প্রথম দিকে এটা খুব আর কি কষ্ট পাওয়ার মতো ব্যাপার, যে এত আরবি শিখলাম, নাহু সরফ শিখে আসলাম, অথচ এরা কিছু বোঝে না। হ্যাঁ, আসলে মানুষজন এগুলো শুদ্ধ আরবি সাধারণ মানুষ বোঝে না। যারা শিক্ষিত আরব, তারা শুদ্ধ আরবিটা বোঝে। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আরেকটা হলো একাডেমিক আরবি, মডার্ন স্ট্যান্ডার্ড আরবি, যেগুলো সংবাদপত্রের ভাষা, মিডিয়ার ভাষা, হ্যাঁ? এবং হচ্ছে আপনি কোনো যদি গবেষণাপত্র লিখতে চান, তখন আপনার এই ধরেন যে এই স্টাইলটা প্রয়োজন হবে। আমরা যারা সৌদি আরবে পড়তে আসি, আমাদেরকে একটা কোর্স অফার করা হয় 2 বছরের ভাষা শেখার, এবং এই কোর্সটাতে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের আরবি ভাষাটা মানে অফার করে। তো এটা হচ্ছে একাডেমিক আরবি। বর্তমানে এই একাডেমিক আরবিতে খুব জনপ্রিয় একটা সিলেবাস পড়ানো হচ্ছে, সেটা হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এই বইয়ের কিছু অংশ আমি আপনাদেরকে পড়াবো। আর আল কোরআনের আরবি যেটা আমরা বলছি, এটা আসলে আল কোরআনের শব্দ এবং আল কোরআনের গ্রামার, মূলত আল কোরআনের গ্রামার। ঠিক আছে? তো এটা হলো আল কোরআনের আরবি। আমরা মূলত এটাতে ফোকাস করব। আর একাডেমিক আরবি যেটা, এটার কিছু অংশ আমি আপনাদেরকে পড়াবো। আমি একটু পরে বলছি যে এগুলো কিভাবে আমি অ্যারেঞ্জ করব, কিভাবে কোনটা পড়ব। তো আশা করি যে আমার কথা থেকে এতটুকু আপনারা বুঝতে পারছেন যে এই কোর্সের উদ্দেশ্য হলো আর কোরআনের ব্যাকরণ শেখা। তো এখানে খুব একটা প্রবলেম হয়ে যায় যে আমরা যখন আরবি শিখতে আসি, কোনো কোর্স টিচারই কোরআন নিয়ে আর কথা বলে না। কারণ ওই আরবি গ্রামার, ব্যাকরণ, এগুলো নিয়ে কথা বলতে বলতে, এগুলো চর্চা করতে করতে কোরআন খুলে দেখার আর সময় হয় না। অথচ আমাদের উদ্দেশ্য ছিল কোরআনের আরবি পড়া, কোরআনের আরবি বোঝা, ওটা আর হয় না। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোর্স যেখানেই থাকুক, আপনি যেখানেই থাকেন, কোরআন পড়তে থাকেন। কোরআন আপনাকে অনুপ্রেরণা দিবে। ওখান থেকে আপনি অনেক অনেক কিছুই শিখতে পারবেন। মূলত কোরআনটাই আমাদের রেফারেন্স বুক, আমাদের নিজেদের জন্য, আবার আরবি ব্যাকরণের জন্য কোরআনটা রেফারেন্স বুক। আরবি শিখতে হলে যা যা দরকার, প্রথমে ভয় দূর করতে হবে। ভয় রাখা যাবে না যে আরবি কঠিন ভাষা। আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দিলে, যদি আপনি এইটা লিখে সার্চ দেন যে পৃথিবীর সবচেয়ে কঠিন 10টা ভাষা, চলে আসবে তার মধ্যে আরবি একটা। কিন্তু এটা সত্যি না। প্রত্যেকটা ভাষারই কঠিন অংশ আছে, সহজ অংশ আছে। আর তার চেয়ে বড় কথা হলো যে এগুলো শিখার পদ্ধতি আছে। মানে প্রত্যেকটা কঠিন জিনিসকেই সহজভাবে উপস্থাপন করা যায়, সহজভাবে শেখা যায়। একটা কঠিন টপিককে মানে একদিনে না শিখে আমরা যদি কয়েক মাসে শিখি, তাহলে ওটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। এরকম অনেক ব্যাপার আছে। আর ওই যে সার্চগুলো, ওই যে ডেটাগুলো, এগুলো সবগুলোই হলো কোনো একটা মানে বায়াসড আর কি, যে আমাদের কাছে যেটা সহজ, ইংরেজদের কাছে ওটা কঠিন হতে পারে। ইংরেজদের কাছে যেটা কঠিন, আমাদের কাছে সহজ হতে পারে। এটা একটা ব্যাপার, যে ওরা বলছে কঠিন, তার মানে সবার জন্য কঠিন তা না, আমাদের জন্য সহজ হতে পারে। হ্যাঁ, তো যারা লেভেল 2-3-তে আছেন, তারা আশা করি যে এই আলোচনাগুলো খুব একটা প্রয়োজন হবে না। আমি খুব দ্রুত শেষ করে দেবো, জাস্ট ফর্মালিটিসগুলো একটু বলে দিচ্ছি। তো আমি আশা করব যে আপনারা খুব আগ্রহ এবং
চাপ নিয়ে শিখবেন। যে অনেক সময় হয় যে একটা লম্বা কোর্স শেষ করতে করতে আগ্রহ হারিয়ে যায়, যে কবে কোরআন শিখবো, কবে আমাকে তাফসির পড়াবে, হাদিস পড়াবে, তো আগ্রহ চলে যায়। তো আমি চাইবো যে এই কোর্সটা কমপ্লিট করেন। ইনশাআল্লাহ এটা দ্বারা মানুষ উপকৃত হয়েছে, আপনিও হবেন। অবশ্যই ধৈর্য ধরবেন এবং ধারাবাহিকভাবে শিখতে থাকুন। কোর্স থেকে হারিয়ে যাবেন না। যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, অথবা কল দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং নিয়মিত সময় দিন এই কোর্সটা করার জন্য। কতক্ষণ সময় লাগবে? আমার ধারণা যে প্রতিদিন 2 ঘন্টা সময় দিলে আপনি এই কোর্সের হক আদায় করতে পারবেন। আমরা যখন সৌদি আরবে আসি, আমাদেরকে তো প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ক্লাস দেওয়া হয়, সপ্তাহে 5 দিন। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের যখন আমরা বাইরে যাই, আমাদেরকে লোকাল ডায়ালেক্টের সাথে অনেক সময় করতে হয়, মানে স্ট্রাগল করতে হয়, তাই না? আমাদের ওকে, যাদের নামাজের সময় হয়ে গেছে আপনারা নামাজে যেতে পারেন। এই সেশনটা রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাস্ট ফর্মালিটিস, আজকে আজকে কিছু পড়াবো না। এই কোর্সের নিয়মকানুনগুলো সংক্ষেপে আবার একটু মনে করিয়ে দিচ্ছি। তো আমি চাইবো যে আপনারা যে যে লেভেলেই আছেন সবাই প্রতিদিন 2 ঘন্টা এটার জন্য বরাদ্দ রাখবেন। 1 ঘন্টা যদি আমি লাইভ ক্লাস নেই, তাহলে আরেক ঘন্টা অবশ্যই আপনি রিভিশন দেওয়ার জন্য বা নোট করার জন্য রাখবেন। এটা প্রয়োজন, বুঝতে পারছেন? তো বিদেশে এসে ভাষা শেখা তো সহজ। সেখানে যদি ছাত্রদেরকে 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন পড়ানো হয়, তাহলে আপনারা যারা মানে আরবের বাইরে আছেন, আপনারা আরবি শুনতে পান না, আপনাদের কেউ আরবি বলে না, আপনারা আরবি দেখতে পান না রাস্তাঘাটে, আপনাদের আর বেশি সময় দেওয়া উচিত। তো আমি মনে করছি যে 2 ঘন্টার কম দিলে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে কোর্সটা কমপ্লিট করা। তো অবশ্যই 2 ঘন্টা সময় রাখবেন আপনার ইচ্ছা মতো। লাইভ ক্লাসের বাইরে 2 ঘন্টা সময় অবশ্যই রাখবেন। যে স্কিলগুলোতে আমরা ফোকাস করব সেগুলো হলো পড়া, তারপরে বলা, কথোপকথন, লেখা, শোনা, ব্যাকরণ এবং ভোকাবুলারি বা শব্দভাণ্ডার। আমি এগুলো বিস্তারিত বলছি যে কিভাবে এগুলো আমরা শিখব। তার আগে সিলেবাসটা নিয়ে একটু বলি। যে আমাদের মূল সিলেবাসটা হলো মদিনা বুক। এটা মদিনা বুক নামে পরিচিত। আল্লাহ আরবিয়াতু দুরুসুল লগাতিল আরবিয়া লিগাইরি নাতিকিনা বিহা, খুবই জনপ্রিয় একটা সিরিজ। তবে প্রত্যেকটা সিরিজেরই কিছু সীমাবদ্ধতা আছে। যদি সীমাবদ্ধতা না থাকতো তাহলে অন্য কোনো সিরিজ লেখার প্রয়োজন হতো না। প্রত্যেকটা বইয়েরই সীমাবদ্ধতা আছে। তো মদিনা বুকের সীমাবদ্ধতা কি? যে এই বইয়ে শুধুমাত্র কথোপকথন আছে, অনেক অনুশীলনী আছে, ঠিক আছে, এগুলো ভালো, লেখারও বেশ কিছু জিনিস আছে। তবে লিসনিং নাই। লিসনিংটা খুবই গুরুত্বপূর্ণ। বলা যায় যে লিসনিংটাই মূল। আমরা বিদেশে এসে যে আরবি শিখি, বা যে কোনো দেশে ধরেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়ে যে আমরা ওই ভাষাটা শিখি, কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মানে প্রভাব ফেলে, সেটা হলো শোনা। আমরা রাস্তাঘাটে, ট্যাক্সি ড্রাইভারের কাছে, রেডিওতে, সব জায়গায় যখন ইংরেজি শুনি, অন্য ভাষা শুনি, ওটা আমাদের কাছে সহজ হয়ে যায়। তো আরবিটাও আমাদেরকে শুনতে হবে, কিন্তু এই সিরিজে ওরকম কোনো অডিও নাই। তো এই অডিওগুলো এবং রাইটিংয়ের কিছু জিনিস আমি আমাদের একাডেমিক সিরিজ থেকে নিব। তো এভাবে আমরা আমাদের দুইটা সিরিজের কম্বাইন করে আমরা আমাদের সিলেবাসটা তৈরি করছি। এটা একটা ব্যাপার। তো এখানে আমরা যে স্কিলগুলোর কথা বললাম, আচ্ছা, সিলেবাস না একটু কথা বলি যে বই হচ্ছে একটা সাপোর্ট। আমরা যে মদিনা বুকটার কথা বলছি, এই বইয়ের বাইরেও অনেক কিছু আছে, এই বইয়ের ভিতরেও অনেক বিষয় আছে যেগুলো হয়তো অন্যভাবে আলোচনা করলে সুবিধা হতো। আমি বলতে চাচ্ছি যে অন্য সিরিজও তো লেখা হয়েছে, অন্য বইও তো লেখা হয়েছে। কোন চিন্তা থেকে অন্য বই লেখা হয়েছে? এই বইয়ের কিছু সীমাবদ্ধতা দেখে অন্য আরও বই লেখা হয়েছে। ওই আপডেটগুলো যদি আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারতাম, তাহলে আমাদের সমস্যাগুলো দূর হতো। আমি অলরেডি কিছু করেছি। তো বই সব কিছু না। যদি বই সব কিছু হতো তাহলে কারো কাছে পড়তে হতো না। যেমন ধরুন যে অনেকটা সাইকেল চালানোর মতো। যদি কেউ আপনাকে মনে করেন যে সাইকেল চালানো শেখাচ্ছে, পিছন থেকে সবসময় ধরে আছে, ও ছাড়ে না, বলছে তুমি চালাও, ঠিক আছে চালাচ্ছি, কিন্তু ও কখনোই ছাড়ে না। তাহলে কি আমি শিখতে পারবো সাইকেল চালানো? না, আমাকে তো একটু সুযোগ দিতে হবে, একটু স্বাধীনতা দিতে হবে। আমি পড়ে যাই বা ব্যথা পাই, যাই হোক, একটু স্বাধীনতা না দিলে তো আমি শিখবো না। তো ইউটিউবে প্রচুর রেফারেন্স আছে, প্রচুর টিউটোরিয়াল আছে। এগুলো সমস্যা হলো যে এগুলোকে আপনাকে কখনো স্বাধীনতা দেয় না, আপনাকে ভুল করতে দেয় না।
আপনি নিজে একটু ট্রাই করবেন, একটু কাউকে জিজ্ঞেস করবেন, এই সুযোগটা ওখানে থাকে না। এর জন্য প্রচুর রিসোর্স থাকা সত্ত্বেও আপনি শিখতে পারেন না। তো এখন এই কোর্সটাতে আমরা যেটা করব, আপনাদের যত রিসোর্স আছে আপনারা নিয়ে বসেন, আমি আছি আপনাদের সাথে। আমি একটা মানে সিলেবাস ফলো করছি, এটা একটা রোড লাইন, এই রোড ম্যাপটা আমি ফলো করছি। তবে এর মানে এই না যে বইয়ের বাইরে আমরা কিছু শিখবো না, বইয়ের বাইরে অনেক কিছু শেখার আছে। যেমন ধরেন যে একটা স্টুডেন্ট যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আরবি শিখতে শুরু করেছে, প্রথম দিন স্কুলে মানে ইউনিভার্সিটিতে গিয়েছে, ধরেন তাকে বলা হলো হাদা কিতাবুন হাদা কলামুন বলা হলো, সে যখন ইউনিভার্সিটি থেকে বাইরে আসবে, একটা ট্যাক্সি ড্রাইভার কিন্তু একবারও চিন্তা করবে না যে এই লোকটা আজকে প্রথম আসছে, ও কিন্তু তার লোকাল ড্রাইভার আয়না তাজা আয়না রা কেবল হাল এগুলো বলবে, হ্যাঁ। তো বলতে চাচ্ছি যে তাকে তাকে কিন্তু শুধু বই না, বইয়ের বাইরেও অনেক জায়গা থেকে শিখতে হয়। সে ক্লাস থেকে শেখার আগে কোনো একটা মুদি দোকানদার বা ইয়ার কাছ থেকে অনেক কিছু শিখতে থাকে, ঠিক আছে। তো আপনাদের তো সেই সুযোগটা নাই। বরং আপনারা যেটা করতে পারেন, বিভিন্ন ফ্রি রিসোর্সকে আপনারা সাথে রাখতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন নিয়ম আছে, হ্যাঁ। আপনাদের সাথে চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই অ্যাসিস্ট্যান্ট আছে, এগুলো আপনাদেরকে হেল্প করবে। এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমি খুব দ্রুত চলে যাই। প্রথমত আমরা যেই স্কিলগুলোর কথা বলছিলাম, পড়া, আজ আমরা কিভাবে পড়াকে ইমপ্রুভমেন্ট করব, পড়া ইমপ্রুভ করব। তো আমি বলবো যে মূল বইটাতে ফোকাস করেন। মূল বইতে অনেক কিছু আছে, এগুলো মানে এই বই এই কী বলবো বাক্যগুলোকে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে এবং দ্রুত পড়া অভ্যাস করতে হবে। লাইভ ক্লাসে আমি আপনাদেরকে বাধ্য করব না কাউকে পড়তে, কাউকে অপমান করব না, কাউকে স্পেশালি মানে স্পেসিফিকভাবে কাউকে জিজ্ঞাসা করব না। যদি আপনারা না চান, যদি চান তাহলে করব। অথবা আমি মূলত এই ক্লাসে সাধারণভাবে জিজ্ঞেস করবো যে এটা কে জানেন বলেন, এভাবে আর কি। তো আপনাদেরকে যেটা করতে হবে, দ্রুত পড়ার অভ্যাস করতে হবে। আরবি পড়তে গিয়ে অনেক সময়, বিশেষ করে নতুন ভাষা শিখতে গিয়ে আমাদের একটা প্রথম দিকে একটা ফিলিং হয় যে আচ্ছা আমি তো খুব বোকা, সবাই পারছে আমি পারছি না, এরকম ফিল হয়, ঠিক আছে। এগুলো এগুলো আপনার মাথায় কোনো স্থান দিবেন না এবং আপনি দ্রুত পড়বেন। তো আমরা অনেক সময় চিন্তা করে করে পড়ি যে হ্যাঁ এটা কী হবে, এটা কী হবে। এত চিন্তার সময় মানে এত চিন্তার সুযোগ দিবেন না, এত সময়ও নেবেন না। দ্রুত পড়া অভ্যাস করবেন, ভুল যা হবার ধীরে পড়লেও হবে, আস্তে মানে দ্রুত পড়লেও হবে। তো আমরা দ্রুতই পড়ি তাহলে, ঠিক আছে। আবার দ্রুত পড়লে একটা সুবিধা হলো, যদি আপনি ভুলও পড়েন অনেক সময় অর্থটা দ্রুত ক্যাচ করতে পারবেন। কিন্তু আস্তে আস্তে পড়লে এই বাক্যের শুরুতে কী পড়েছি ভুলে গেছি, শেষে কী পড়েছি মনে নাই, অর্থটা যে কী হবে কিছুই মনে নাই। তো এই জন্য আমি বলবো যে ক্লাসে পড়েন আর যখনই পড়েন দ্রুত পড়বেন, ঠিক আছে। আর নিজে নিজে যখন পড়বেন ক্লাসের বাইরে একটু জোরে জোরে উচ্চারণ করে পড়বেন, অ্যাটলিস্ট নিজে যেন শুনতে পান, তাহলে জড়তা দূর হবে। দ্বিতীয়ত, আমরা লেখা বা রাইটিং কীভাবে ইমপ্রুভ করব, আমি আপনাদেরকে অনেক অনেক হোমওয়ার্ক দিব। আমাদের সবগুলো পরীক্ষা রিটেন পরীক্ষা হবে। তো এই পরীক্ষাগুলোতে রাইটিংয়ের অনেক টাস্ক থাকবে। আশা করছি যে এই জিনিসগুলোই আপনাদের রাইটিংকে ইমপ্রুভ করবে। এখানেও আরেকটা ব্যাপার, যে সুন্দর করে ধীরে ধীরে গোল গোল করে লেখার চেয়ে দ্রুত লিখতে হবে, ঠিক আছে। দ্রুত লিখতে হবে, লেখা সুন্দরের উপরে আসলে মার্ক নেই। আপনাদের মধ্যে যার লেখা সবচেয়ে খারাপ, তার লেখাটা সৌদি স্টুডেন্টদের চেয়ে মানে 90% স্টুডেন্ট চেয়ে ভালো, ঠিক আছে। আরবদের লেখা একদমই ভালো না। তো তারা কি বেঁচে আছে না? আছে। তো আমাদের উদ্দেশ্য হলো ভাষাটা দ্রুত শেখা, দ্রুত লেখা, লেখা সুন্দর করা এটা আসলে অন্য কোর্স, এটা ভাষা শেখার অংশ না। বুঝতে পারছেন? লেখা সুন্দর করা অন্য কোর্স, লিখতে জানাটা হচ্ছে ভাষা শেখার অংশ, কিন্তু লেখাটা সুন্দর করা এটা অন্য জিনিস। তো লেখা সুন্দর করার পিছনে এখন সময় নষ্ট করার দরকার নেই। আমি যা লিখতে বলবো দ্রুত লিখবেন, সুন্দর করে লিখবেন এবং স্পেস দিয়ে লিখবেন। মানে একটা পেজে সব ঘিচিমিচি করে লিখবেন না, যে আমি যদি একটু বলি যে এইটা ভুল হয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আমি খুঁজে পাচ্ছি না যে এটা পরে কোনটা কী হয়েছে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, যে কোথায় খুঁজে পাচ্ছি না, হ্যাঁ এরকম যেন না হয়। একটা পেজে সুন্দর করে আপনি লিখবেন। অবশ্যই টাইপ করে আমাকে পিডিএফ পাঠাতে পারেন আপনারা। যারা বাংলা লিখতে পারেন না তারা চাইলে ইংরেজিতে আমাকে আহ, অনুবাদগুলো লিখে পাঠাতে পারেন, ঠিক আছে। পরীক্ষায় প্রথম দিকের পরীক্ষায় বিশেষ করে লেভেল 1-এ আমি অনুবাদ লিখতে বলি, লেভেল 2 এবং 3-তে অনুবাদ লিখতে হয় না, বলতেও মানে বলাটা বাধ্যতামূলক না। লেভেল 3-তে তো পুরোটাই আর ইনশাল্লাহ, ওখানে বাংলার বা অনুবাদের কোনো কাজই নাই। তো যাই হোক, এটা হলো ব্যাপার যে আপনারা লিখবেন, হাতে লিখবেন,
যদি সম্ভব না হয় বা যদি চান টাইপ করে আমাকে দিতে পারেন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, লিসনিং। লিসনিংয়ের জন্য আমি আপনাদেরকে অডিও দিব। আমি সাপ্তাহিক যে পরীক্ষার দিনগুলো রেখেছি সেই দিনগুলোতেই আমি আপনাদেরকে অডিও দিব। আপনারা পরীক্ষা দিয়ে বা পরীক্ষার আগে পরে যে কোনো সময় সেই অডিওগুলো শুনতে পারেন এবং সেই অডিও থেকে কিছু ছোট প্রশ্ন থাকবে, এগুলো আপনারা উত্তর দিবেন। আচ্ছা, ওকে, আমাদের হাতে সময় আছে, আমরা একটু স্লো যাই। অডিওর সময়, অডিওতে যেটা হয়, আমরা ধরেন যে কেউ যারা লিসনিং, কি বলছি, যারা আইএলটিএস পরীক্ষা দিয়েছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমরা তো মার্কের জন্য পরীক্ষাটা দিচ্ছি যে ভালো একটা ব্যান্ড স্কোর আসবে। তো দেখা যায় যে একটা মানে কমন প্র্যাকটিস আছে, আমরা অডিও শুনি, তারপরে আবার স্ক্রিপ্টটা দেখি, ঠিক আছে? তো আমি বলবো যে আরবি শেখার সময় আপনারা কখনো স্ক্রিপ্ট খুঁজবেন না, অডিও স্ক্রিপ্ট খুঁজবেন না। আপনি প্রয়োজনে একটা অডিও 2 বার 3 বার শুনবেন, কিন্তু অডিও স্ক্রিপ্ট খুঁজবেন না, ঠিক আছে? এই চিন্তাটাই মাথায় আনবেন না যে এটা কোনো স্ক্রিপ্ট আছে পৃথিবীতে, চিন্তাই করবেন না। জাস্ট মনে করবেন এই একটাই অডিও। যেমন ধরুন যে আপনি দোকানে একটা কিছু কিনতে গেছেন, উনি কি আপনাকে পরে লিখে দিবে যে আমি তোমাকে এইটা বললাম? দিবে না তো। তো আমরা মানসিকভাবে এভাবেই প্রস্তুত থাকি যে অডিওর কোনো স্ক্রিপ্ট হয় না, ঠিক আছে? এবং এটা কোথাও খুঁজতেও যাবেন না। প্রয়োজনে একটা অডিও 2 3 বার শুনবেন। যারা লেভেল 2-তে আছেন, চেষ্টা করবেন একবারই দিতে, মানে একবারই শুনে পরীক্ষা দিতে। লেভেল 2 এবং 3-তে যারা আছেন, আপনাদের থ্রির সরি 3-র অডিওগুলো একটু কঠিন হবে, যেহেতু আপনারা একটু বড় লেভেলে আছেন। কিন্তু চেষ্টা করবেন একবারই শুনে পরীক্ষাগুলো দিয়ে দিতে, ঠিক আছে? বলা, স্পিকিং, কথোপকথনের জন্য আমাদের এই সিরিজটা খুবই ভালো। এই সিরিজের যে হেওয়ার মানে কনভারসেশন যেগুলো আছে, এগুলো খুবই স্ট্যান্ডার্ড। আপনারা যদি এগুলোই প্র্যাকটিস করেন, তাহলে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে কথা বলতে পারবেন। কিন্তু বলবেন কিভাবে? দেখেন, ধরেন একটা বাক্য লেখা আছে, আহ, উদাহরণ কি হতে পারে, আমি আপাতত বাংলায় বলছি, যেন লেভেল 1-এ যারা আছেন এরা একটু ভালোভাবে বুঝতে পারেন। যেমন বলতে পারেন যে ধরেন কোথাও লেখা আছে এই এই গাছটি সুন্দর। তো এখানে আপনারা যেটা করবেন, কয়েকবার তো পড়বেন জোরে জোরে, তারপরে এই শব্দগুলোকে চেঞ্জ করবেন। গাছের কথা বলা আছে, আপনি ধরেন গাড়ির কথা বললেন, এই গাড়িটি সুন্দর। তারপরে বাড়িটির কথা বললেন, এভাবে চেঞ্জ করে করে বললেন। সুন্দরের কথা আছে, বলেন নতুন, বলেন পুরনো, এরকম দূরে কাছে, এরকম বাক্যের স্ট্রাকচারটাকে ভেঙে ভেঙে পরিবর্তন করে করে বলবেন। তাহলে এটা আপনার মানে বাক্যটা মানে আপনার মাথায় সেট হবে এবং আপনার জড়তা দূর হবে এবং বলার একটা অভ্যাস তৈরি হবে। তো বলার এই স্পিকিংয়ের জন্য আপনার একজন পার্টনার দরকার। তো আপনি গ্রুপে তো আছেনই, গ্রুপে যে কাউকে পার্সোনালি মেসেজ দিয়ে, বা আপনি গ্রুপে সরাসরি আপনি মেসেজ দিতে পারেন যে আমি এই সময়ে প্র্যাকটিস করতে চাই, কেউ যদি ফ্রি থাকেন আমার সাথে জয়েন করবেন, ঠিক আছে? একজন ব্যক্তি একাধিক সেশনে আপনারা জয়েন করতে পারেন। তো এভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রথম দিকে লেভেল 1-এ প্রথম দিকে খুব বেশি কনভারসেশন নাই, কিন্তু বাক্যগুলোই আপনারা একজন আরেকজনকে বলেন, শুনেন, এগুলো কাজে লাগবে। লেভেল 2-এ অনেক কনভারসেশন আছে, লেভেল 3-এ মূলত গ্রামার। তো গ্রামারগুলো আপনারা কয়েকজন মিলে চর্চা করতে পারেন যে এটা কী হবে, এই আলোচনাটা কী হবে, হ্যাঁ, নোট করতে পারেন। তো আমি বলবো যে কথোপকথনের জন্য আপনারা নিজেরা একটা করে একজন একজন দুইজন পার্টনার করে নেবেন। শব্দার্থের জন্য আমি চেষ্টা করছি ওয়েবসাইটে আপনাদেরকে কিছু ইন্টারেক্টিভ কার্ড তৈরি করে দেওয়ার। আপাতত আমি যেটা বলবো, পিডিএফ তো আপনারা নিজেরাও ডাউনলোড করতে পারেন শব্দার্থের, আমি নিজেও দিতে পারি। তবে আমি মনে হচ্ছে যে পিডিএফ দেওয়ার চেয়ে ইন্টারেক্টিভ কার্ড তৈরি করে দেওয়া, যেটা একটু ক্লিক করা যাবে, একটু মানে প্রথমে ওয়ার্ডটা একটু হিডেন থাকবে, হ্যাঁ। আমি তো সবসময় চাই যে আপনাদেরকে একটু ট্রাই ট্রাই করতে দেওয়ার, মানে ভুল হোক অসুবিধা নেই, ভুল করে করে শিখেন, এটা আমি চাই। তো এই জন্য আমি এভাবেই আর কি কিছু দেওয়ার চেষ্টা করছি। আমি কিছুটা কাজ করেছি, লেভেল 1-এর কাজ অনেকটাই হয়েছে,
কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। তবে যতদিন পর্যন্ত আমি সেগুলো না দিচ্ছি ততদিন পর্যন্ত আপনারা যেটা করবেন, মূল বইটা খুলবেন। আমি যখন পড়াবো বা যখন পড়া দিব, প্রথমে কঠিন শব্দগুলো আন্ডারলাইন করবেন, যে এটা আমি পারি না, আন্ডারলাইন করবেন। যদি হাইলাইটার থাকে হাইলাইট করবেন। হ্যাঁ, তারপরে এই শব্দগুলোকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করবেন। যেমন একটু আগে আমি বলছিলাম যে এই গাছটি বড়। তো এখানে ওই নতুন শব্দটা দেখেন যে কোনোভাবে বলা যাচ্ছে কিনা। আপনি যত আরবি শিখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে কি লেভেল ওয়ানে সবগুলোই দেখা যাবে কোনো একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো এই গাছটি বড়, এখানে অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটাই আছে, সবই ইউজ করা যাবে এখানে, একটা বাক্যে সব করা যাবে। ঠিক আছে, এরকম। লেভেল টুয়ে আপনারা অনেক ফেয়াল পড়বেন, মূলত জুমলা ফেয়ালিয়া পড়বেন। লেভেল ওয়ানের জুমলা ইসমিয়া পড়বেন। হ্যাঁ, লেভেল থ্রিতে যত কওয়াইদ আছে, যত ব্যাকরণ আছে সেগুলো পড়বেন। তো আহ, আপনাদের মূল বইতে অবশ্যই দাগাবেন, শব্দার্থটা ওখানেই লিখবেন না। মানে একটা শব্দ আপনি জানেন না, আন্ডারলাইন করেছেন, কিন্তু ওখানেই শব্দটা লিখবেন না। এখানে যদি লিখেন তাহলে কখনোই আর প্র্যাকটিস করা হবে না। যদি দেখেন মূল বইটা, যে অধ্যায়ের শেষে একটা নতুন শব্দের একটা জায়গা আছে, যে এখানে সব নতুন শব্দগুলো ওখানে লিস্ট করে দেওয়া আছে। তো আপনার সেই আন্ডারলাইন করা শব্দটা যদি ওই লিস্টে থাকে, ওখানে আপনি অর্থটা লিখতে পারেন। আর যদি ওই লিস্টে না থাকে, শব্দটা আপনি ওই লিস্টে অ্যাড করবেন, অর্থ লিখবেন। ঠিক আছে, তাহলে পরবর্তীতে যখন আপনি বইটা পড়বেন তখন আপনার নিজের একটু প্র্যাকটিস করা হবে, একটু ড্রিল করা হবে। ব্যাকরণের জন্য আমি কিছু শর্ট পিডিএফ দেবো। এই পিডিএফগুলো আপনারা অনলাইনে সার্চ করেও পেতে পারেন, অনেক অনেক পিডিএফ আছে। তো আশা করছি যে এই শর্ট পিডিএফগুলো আপনাদের হেল্প করবে। আচ্ছা, আচ্ছা, অন্যান্য বিষয়ে আমরা কিছু আলোচনা করি যেগুলো আমরা এখানে স্লাইডে উল্লেখ করিনি, যে অধ্যায়গুলো কীভাবে পড়ানো হবে। খুবই সংক্ষেপে বলি যে আমি প্রথমে একটা ইউটিউব ভিডিও দিই। ভিডিওটা আমার নিজেরই করা, খুবই শর্ট, সরি। তো এই ভিডিওটা আপনাকে ওই অধ্যায়ের উপরে একটা মানে রিভিউ দিবে, যে এই অধ্যায়টা কী নিয়ে আলোচনা হয়েছে, অনুশীলনীগুলো কীভাবে সমাধান করতে হয়, এরকম। তারপরে আমি আপনাকে ওই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুশীলনী সমাধান করতে বলবো, মানে লিখতে বলবো। আপনি এগুলো লিখে আমাকে জমা দেবেন। লাইভ ক্লাস হবে এর পরে, আপনি এগুলো জমা দেওয়ার পরে ওই অধ্যায়ের উপরে লাইভ ক্লাস হবে। এবং এই লাইভ ক্লাসে আপনাদের যত সমস্যা আছে, যে এই অধ্যায়ের এটা বুঝলাম না, এটা বুঝলাম না, এটা কী হবে, এটা এভাবে হয় কি না, এটার কতগুলো অর্থ হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা লাইভ ক্লাসে মূলত আলোচনা করব। লাইভ ক্লাসটা মূলত পড়ানোর জন্য না, লাইভ ক্লাসটা আপনাদের সমাধানের জন্য। ঠিক আছে, তো আপনাদের মানসিক প্রস্তুতি থাকবে যে লাইভ ক্লাসে আমাকে প্রশ্ন করবেন, আপনারা যত প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই, এটার জন্য আমি বিরক্ত হব না। প্রয়োজনে একটা কঠিন অধ্যায় আমরা 2 দিনে, 3 দিনে, কয়েকদিনে নেব, কোনো সমস্যা নাই। কিন্তু লাইভ ক্লাসে আমি পড়াবো তারপরে আপনারা পড়বেন, এই আশায় থাকবেন না। বুঝতে পেরেছেন? তো যদিও আমি লাইভ ক্লাসে অনেক কিছুই বলবো যেগুলো হয়তো মানে রেকর্ড ক্লাসে বলা যায় না। মনে করেন যে আমি আপনাকে একটা আমি চাই যে একটা আপনারা সবাই একটা পাহাড়ে ওঠেন। তা আমি যদি প্রথমে বলি দেখেন পাহাড়টা ওই যে 3 কিলোমিটার মানে উঁচু, ওখানে উঠতে হবে আমাদেরকে, অনেকেই বলবো যে থাক আপনি যান, আমি আর যাচ্ছি না। তো কি করতে হবে, আমি ওই প্রথমে প্রি রেকর্ড যেটা, ওটাতে যেটা করি, খুব সহজে কনসেপ্টগুলো বুঝিয়ে দিই। ওই কনসেপ্টে অনেক কিছুই আমি ইচ্ছে করে, মানে যেগুলো খুব বেশি ডিটেল, ওগুলো আমি ইচ্ছে করে উল্লেখ করি না। দুইটা কারণে, একটা কারণ হচ্ছে যে অত ডিটেল সবার প্রয়োজন হবে না, ওই ডিটেলগুলো মিস করে গেলেও আপনি মানে পরবর্তীতে ওটা রিক্যাপ করতে পারবেন, তাই না? যেমন ক্লাস ওয়ানে আপনি খারাপ করলে ক্লাস টুয়ে যে মানে ভালো করবেন না, অর্থাৎ এটা ব্যাপারটা তো এমন না। ক্লাস ফাইভে একটা ছেলে বৃত্তি পায়নি, ক্লাস এইটে যে পাবেন না, এমন তো না, তাই না? এরকমই ব্যাপার যে কিছু কিছু জিনিস কেউ হয়তো মিস করে যেতেও পারে, যারা খুব বেশি আহ, আমি বলবো যে মনোযোগী না, খুব বেশি মনোযোগী না, তারা হয়তো কিছু জিনিস মিস করে যেতে পারে। তবে তারা যদি নিয়মিত হয়, পরবর্তীতে ওই জিনিসগুলো আবার সামনে চলে আসবে, রিক্যাপ করবে। তো এই জন্য আমি অনেক ডিটেল ইচ্ছে করে মিস করে যাই। লাইভ ক্লাসে কারো প্রশ্নের ভিত্তিতে সেটা আবার আমি আলোচনা করি। তো এই জন্য আপনারা
আমি বলবো যে ফুল কনফিডেন্সের সাথে পড়েন। কোনো কিছু কঠিন লাগলে স্কিপ করতে পারেন, যে অসুবিধা নাই। এটা না পারলে আমার বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে না। অনেক বিষয় আছে, অনেক টপিক আছে যেগুলো আহ, এই বইতে উল্লেখ করা হয়েছে বিগিনার ফ্রেন্ডলি মনে করে, যে এগুলো প্রাথমিকভাবে জানা উচিত। আবার অনেক বইয়ের অনেক লেখক বলেছেন যে এগুলো শুরুতে পড়া উচিত না, ওনার কাছে কঠিন মনে হয়েছে, উনি করেননি। তো এখন আপনারও তো হতে পারে যে কিছু কিছু টপিক আপনি কোনোভাবে বুঝতে পারছেন না, হতেই পারে। তো সেক্ষেত্রে আমাকে আপনার প্রশ্ন করবেন যে এই জিনিসটা কোনোভাবে সমাধান করতে পারছি না, ঠিক আছে, সেটা সমাধান আমি দিব, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো এরপর আর কিছু নাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তারপরে আমাদের আজকের সেশনটা এখানে শেষ হবে। কী বিষয়ে আলোচনা করতে চান? পরীক্ষা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মনে করেন যে আমরা চাই খুব ফ্রিকুয়েন্ট পরীক্ষা নিতে, হ্যাঁ, যেমন লেভেল 1 যদি হয় তাহলে আমরা প্রতি 3টা অধ্যায়ের উপরে একটা করে পরীক্ষা নিব। অধ্যায়গুলো ছোট, খুব বেশি বড় না। তো প্রতি 3টা অধ্যায়ের উপরে আমরা একটা করে পরীক্ষা নিব। লেভেল 2 এ হয়তো আমরা প্রতি 2টা অধ্যায় বা একটা অধ্যায়, হ্যাঁ, টপিক অনুযায়ী, টপিক যতটুকু যাচ্ছে টপিক অনুযায়ী, তবে সর্বোচ্চ 2টা অধ্যায়ের উপরে আমরা পরীক্ষা নিব। লেভেল 3-তে অধ্যায়গুলো অনেক বড়, অনেক কমপ্লেক্স, আমাদেরকে হয়তো প্রতি অধ্যায়ের উপরে একটা করে 50 মার্কের পরীক্ষা নিতে হবে। সাপ্তাহিক দিনগুলোতে এই পরীক্ষাগুলো হবে, ঠিক আছে? আচ্ছা, বলেন আর কিছু জানতে চান? একটা একটা প্রশ্ন পেলাম যে আমরা আরবি পড়তে জানি না, তো কোর্সটা করতে পারবো কি না। লেভেল 1 যারা আছেন, হ্যাঁ, আপনাদেরকে একদম শুরু থেকে শুরু করা হবে। আপনারা যদি লেভেল 0-র ওই 6টা অ্যাক্টিভিটি দেখে থাকেন তাহলে আপনাদের লেভেল 2 পর্যন্ত খুব স্মুথলি আপনারা যেতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আরেকটা কি প্রশ্ন বললেন? প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, হয়ে যাবে। জি। জি, আরেকজন প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বলছি। আহ, আচ্ছা, 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে আরবি লেখার ব্যাপারে, আমরা আরবি কি লিখব, কি প্র্যাকটিস করব। তো আপনাদেরকে লেভেল 1-এ যারা আছেন আপনারা অনুশীলনীগুলো লিখবেন, আমি আপনাদেরকে লিখতে বলবো। সেগুলোই আপনাদের জন্য রাইটিং। আপনারা যখন একটু শেষের দিকে যাবেন তখন আপনাদেরকে কিছু ছোট প্যাসেজ লিখতে দেওয়া হবে। লেভেল 2-3-তে যারা আছেন আপনাদেরকে তুলনামূলক বড় প্যাসেজ লিখতে দেওয়া হবে, ঠিক আছে? তো খুব কমপ্লেক্স কিছু না, আমরা মূলত এসে টাইপের লেখাই লিখতে দিব। তবে তার আগ পর্যন্ত আহ, আমার মনে হয় যে আমাদের যে পরীক্ষাগুলো হবে, লিখিত পরীক্ষা, এগুলোই আমাদের রাইটিং স্কিলকে ডেভেলপ করতে সাহায্য করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনশাল্লাহ, হ্যাঁ। তারপরে আরেকটা প্রশ্ন পেয়েছি যে পরীক্ষা কি এমসিকিউ হবে? পরীক্ষা এমসিকিউ হবে না, সব লিখিত পরীক্ষা হবে। ওকে, সব লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ দিয়ে আসলে মানে মানে জাজ করা যায়। আমার জন্য এমসিকিউ নিলে সুবিধা হয়। আপনাদেরকে খুব দ্রুত আর কি পরীক্ষার রেজাল্ট টেজাল্ট দিয়ে দিতে পারবো। অনেক সময় অটোমেটেড করে দেওয়া যায়, প্রশ্ন করলাম আপনারা পরীক্ষা দিলেই একদম সাথে সাথে রেজাল্ট পেয়ে গেলেন। তো এটা করে দেওয়া যায়, কিন্তু এটা আপনাদের জন্য ভালো না। আপনারা যখন লিখবেন তখন একটা খুব ভালো অনুভূতি কাজ করবে যে আমি নিজে লিখছি, আপনার লেখা আঁকাবাঁকা হচ্ছে, আপনার লাইন আঁকাবাঁকা হচ্ছে ছোটোবেলার মতো।
এই অনুভূতিটা এমসিকিউতে পাওয়া যাবে না। লেখার সময় আপনি একটা জিনিস কেটে নতুন করে লিখবেন, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমি চাই যে আপনারা ফিল করেন। ভাষা শেখার জন্য লেখা গুরুত্বপূর্ণ, তাই না? তো এই যে আমরা বলি যে একবার লেখা 10 বার পড়ার সমান, এমসিকিউ থেকে এটা বলি আমরা? বলি না। কেন বলি না? তো লেখাটা একটা প্র্যাকটিস। এটা মানে এমসিকিউ দেওয়া হয় না। আমার জন্য সুবিধা হতো যদি আমি এমসিকিউ নিতে পারতাম। এমসিকিউ নেওয়া আমার জন্য সহজ, ম্যানেজ করা সহজ। হাতের লেখা অতগুলো মানে ম্যানুয়ালি রিভিউ করে ফিডব্যাক দেওয়া আমার জন্য কঠিন। কিন্তু আমি চাই যে আপনারা লেখেন। অনলাইন ক্লাসগুলো মানে অনলাইন অনেক প্রতিষ্ঠানই এটা করতে পারে না তাদের রিসোর্সের অভাবে। কিন্তু আমি চাই যে আমাদের এখানে এটা জাস্ট মানে অনলাইন কোর্স না, এটা আপনাদের শেখার একটা, আমি বলবো যে এটা একটা সিঁড়ি, একটা স্বপ্নের সিঁড়ি, যে অনেক কিছুই যেখানে হয় না আমরা এখানে সেটা করতে চাই। অনেকেই লিসনিংয়ে আপনাদের কোনো ক্লাস নেবে না, আমি নেব। তারপরে রিটেন ওরা অনেকেই হয়তো নিতে পারবে না, রিটেন এক্সাম আমি নিব। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। আর কি প্রশ্ন করেছেন? ক্লাস টাইম, ওকে। ইয়া করেন এই যে, জি কিছু বলছেন? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। লেভেল ওয়ানে পিডিএফটা আসলে আমার দেওয়াটা ঠিক না, তাই না? মানে এটা আর কি নীতি বহির্ভূত কাজ। কিন্তু আপনারা গুগল করলে পেয়ে যাবেন, প্রত্যেকটা খুবই ফেমাস বুক। দেখেন আমি ফেমাস বইগুলো এই জন্য নিয়েছি যে এটার রিসোর্স তো অনেক, পিডিএফ পাবেন, সলিউশন পাবেন, এটা নোট পাবেন, সাপোর্ট পাবেন, সব কিছু পাবেন। কেউ যদি আমার এখান থেকে কোর্স ড্রপ করেন অন্য কারো কাছে কেউ পড়তে পারবেন, বা অন্য কোনো জায়গায় আপনি লেভেল 1 2 পড়েছেন এখানে লেভেল 3 পড়তে পারবেন। এগুলো খুব ভালো হবে জনপ্রিয় সিরিজ হওয়ার কারণে। এটার সীমাবদ্ধতাগুলো আমরা খুব ভালোভাবে জানি। হ্যাঁ, এবং আরেকটা ভালো জিনিস যে এই সিরিজটা যেহেতু জনপ্রিয়, তো ধরেন আমি আপনাদেরকে একটা সার্টিফিকেট দিলাম, আমাকে তো কেউ চিনে না, আমার প্রতিষ্ঠান কেউ চিনে না, কিন্তু ওটাতে যেই সিরিজটার কথা লেখা আছে আপনি এটা পড়েছেন, ওই সিরিজটাকে উনি চিনে, পুরো বিশ্বব্যাপী এই সিরিজটা স্বীকৃত। তো সেটা দেখে আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে। অথবা আপনার স্কিল তো আপনার কাছে আছেই, আপনি বলতে পারেন, আপনি লিখতে পারেন, এটা তো আপনার একদম সরাসরি প্রমাণ। তবে সার্টিফিকেটের আমি মনে করি যে মান এটার জন্য গুরুত্বপূর্ণ, যে একটা জনপ্রিয় একটা সিরিজকে ফলো করা। আমি যদি যথেষ্ট সময় পাই, আমি আপনাদেরকে দুইটা সিরিজের জন্যই মানে সার্টিফিকেট মেনশন করে দেবো, যে মদিনা বুক এবং আল আরবিয়াতে বাইনিয়ে দেখ, দুইটাই আমি মেনশন করে দেবো ইনশাল্লাহ। ক্লাস টাইম নিয়ে একজন বলছিলেন, তো আপনি এক কাজ করেন, আমাদের ওয়েবসাইটে আসলে এখানে দেখবেন যে আপনার লোকাল টাইমটা দেখাবে। আমি এখন সৌদি আরবে আছি, আমাকে বলছে যে বিকাল 5টা, আচ্ছা সরি ওটা লেভেল 0, বিকাল 5টা 30, বিকাল 5টা 30, যেটা বাংলাদেশ সময় হলো রাত 8টা 30, এবং ইন্ডিয়ান টাইম কয়টা হয়? রাত 8টা। ঠিক আছে? এই বাইরে যদি কেউ থেকে থাকেন আপনারা এখানে একটু দেখলে পারবেন। ওকে, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন। ও ইয়াকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, জি পারবেন পারবেন, অসুবিধা নেই। লেভেল জিরোটা সাপোর্ট ছিল আর কি, ওখানে কিছু নতুন শব্দ মুখস্থ করিয়েছি। রেকর্ডিং নাই কিছু, ওখানে রেকর্ডিংয়ে তেমন কিছু ছিল না। ওখানে মানে রেকর্ডিংয়ে কোন ক্লাসগুলো দরকার হয়, যেগুলো একটু বোঝানোর জিনিস আছে, গ্রামার আছে, তাই না, এগুলো। তো ওখানে তেমন কিছু ছিল না, জাস্ট মুখস্থ করার জিনিস ছিল। মানে যেটা হয়, আমরা ক্লাস শুরু করার পর মানে যখন আমি ক্লাস করাই তখন একটা একটা জিনিস হয়, আমি তো জানি যে এই অধ্যায়ে পড়ানো পড়ানো হবে, কি পড়াতে যাচ্ছি। তো আমি হয়তো সেভাবে প্রস্তুতি নিয়ে সেভাবে কথাগুলো বলি। তো তখন ক্লাসটা যখন শুরু হয় বা ক্লাসটা যখন চলে, তখন মনে হয় যে আচ্ছা এটা তো খুবই সহজ, আমি তো পারবো। আমি ওইভাবেই বলি যেন আপনি কনফিডেন্স পান, যেন আপনি সাহস পান, যেন আপনার ভালো লাগে। কিন্তু এটাতে একটা অসুবিধা আছে, আপনি এত বেশি মানে অনেকেই, আপনি না বলছি আর কি, যে অনেকেই এত বেশি মানে
কনফিডেন্স পেয়ে যায় যে উনি আর কখনোই প্র্যাকটিস করে না, যে আমি ক্লাস পেরেছিলাম, লাইভ ক্লাস আমাকে জিজ্ঞেস করেছিলাম, আমি এগুলো উত্তর দিয়েছি, আমি এগুলো পারি। আসলে না, বইটা আপনাকে নিজে নিজে চেষ্টা করতে হবে, নিজে নিজে আহ, দেখতে হবে যে আপনি আসলেই পারেন কি না। কারণ হচ্ছে যে আমি আমি যখন লেকচারটা দিই লাইভ ক্লাসে, আপনারা ইতিমধ্যেই প্রি রেকর্ডটা দেখেছেন, বইটা দেখেছেন, অনেক অনুশীলনী নিজে নিজে সমাধান করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তো ওই ইস্যুগুলো আমি জানি। আমি ব্যাকরণ নিয়ে কথা বলি, কিন্তু শব্দার্থ তো আমি মুখস্থ করাই না। তো দেখা যায় যে লেভেল 1 2 3-তে কেউ আর শব্দার্থ ওইভাবে মুখস্থ মানে করতে আগ্রহ পায় না, বা ওই যে বললাম যে লাইভ ক্লাসে আমি জানি, ঠিক আছে রেখে দাও, এরকম হয়। তো এই জন্য আমি যেটা করেছি এবার লেভেল 0-তে অনেক শব্দার্থ মুখস্থ করিয়েছি। এইগুলো যদি আপনার মনে থাকে, আপনি লেভেল 1 শুরু করার সময় যথেষ্ট সময় পাবেন, ধীরে সুস্থে শুরু করতে পারবেন। এটাই ছিল আমার উদ্দেশ্য, এই জন্য লেভেল 0টা আমি দিয়েছি। তারপরেও লেভেল 0-র আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে লেভেল 1 মানে এই এই যে সিরিজগুলো আমরা পড়ছি, এখানে অনেক কিছুই আছে, অনেক সীমাবদ্ধতা আছে, যেগুলো আমরা এখানে আলোচনা করার সময় পাবো না বা সুযোগ পাবো না, কারণ একসাথে কত কিছু হ্যান্ডেল করব। তো অনেক এক্সপেরিমেন্ট আমরা লেভেল 0-তে করব। যেমন একটা হচ্ছে যে কথোপকথন, একদম ব্যাকরণ ছাড়া কি কথোপকথন শেখা সম্ভব? আসলে সম্ভব, কিন্তু আপনারা এটা বিশ্বাস করবেন না। যা সম্ভব, যে আমি বলি যে যেই লোকটা সৌদি আরবে এসে কাজ করছে, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? ক্লাস 5 পাস, 6 পাস বা ক্লাস 8 পাস, তাই না? সে লেবারি করছে বা কোনো একটা কাজ করছে, কোনো একটা দোকানে কাজ করছে, তাকে কোন ভাষায় কথা বলতে হচ্ছে? আরবিতে। সে কি কোনোদিন আরবি শিখেছে? কোনো গ্রামার মুখস্থ করেছে? করেনি। তাহলে সে আরবিটা শিখলো কীভাবে? গ্রামার ছাড়া আরবি শেখার কোনো পদ্ধতি অবশ্যই আছে। সেটা কি? আমি আপনাকে একটা বাক্য দিব, এটাকে আপনি বিভিন্নভাবে পরিবর্তন করে বলবেন, এটাই। অনেকটা ছোট বাচ্চাদের ব্লক নিয়ে খেলার মতো। কিছু ব্লক আছে, এই একটা ব্লকের উপর আরেকটা দিলেন, আরেকটা দিলেন, একটা বাড়ি হলো, একটা গাড়ি হলো, এভাবে। তো এটা আমরা এখানে করতে পারছি না। আমাদের আমাদের লেভেল 1 2 3-তে এইটা করা যাচ্ছে না, কারণ এখানে মূলত আমরা ব্যাকরণে ফোকাসড, আমরা ব্যাকরণটা শেখাচ্ছি। কিন্তু অনেকেই আছে যারা আহ, ব্যাকরণ দিয়ে খুব বেশি দূর যেতে পারবে না বা কোর্স ড্রপ করবে, তাদের জন্য একটা সাপোর্ট হবে লেভেল 0। আমরা ওখানে একটা সুন্দর বই সিলেক্ট করেছি, যেমনটা আমি বারবার বলছি যে প্রত্যেক বইয়েরই কিছু সীমাবদ্ধতা আছে, সেটারও আছে। তো তারপরেও সেটা একটা রেফারেন্স, সেটা নিয়ে আমি লেভেল 0-তে কথা বলছি। আপনারা অবশ্যই থাকবেন লেভেল 0-তে এবং কনভারসেশন করবেন। আপনাদের আমি চাই যে আপনাদের সব জায়গায় আপনারা ভুল করেন, এবং লেভেল 0টা বিশেষ করে ভুল করার জন্য বানানো। সেটা কেমন? যে আমরা যখন আরবি পড়বো, আমি সবসময় চাইবো যে আপনারা প্রত্যেকটা অক্ষরে, বিশেষ করে পড়ার সময় প্রত্যেকটা অক্ষরে হরকত দিয়ে পড়বেন। কোরআন পড়ার সময় আমরা কী করি? বাক্যের শেষ হরকতটা স্কিপ করি, ওখানে ওয়াকফ করি। কিন্তু আরবি পড়ার সময় আপনি কোথাও ওয়াকফ করবেন না, কোথাও ওয়াকফ করবেন না। সব জায়গাতে আপনি তাশকিল দিয়ে, মানে দম্মা ফাথা কাসরা দিয়ে পড়বেন। দেখেন, ওয়াকফ করে সবাই পড়তে পারে, কিন্তু যে ব্যাকরণ জানে, যে গ্রামার জানে, সে কিন্তু প্রত্যেকটা অক্ষরে, মানে প্রত্যেকটা অক্ষরে, বিশেষ করে শেষ অক্ষরের তাশকিলটা সে জানে। বুঝতে পারছেন? তো আপনাদের খুব মন চায় যে ওয়াকফ করে পড়লে কেমন শোনায়। তো এটার জন্য লেভেল 0-তে আসবেন, আমরা কথাবার্তা বলবো, গল্প করবো, আড্ডা দেবো। লেভেল 0-তে অনেকেই আছেন যারা সৌদি আরবে কাজ করেন, তাদের এক্সপিরিয়েন্সও হয়তো আপনারা শুনবেন যে আরবে মানুষজন আসলে কীভাবে কথা বলে। দেখেন, আমরা যত গ্রামার শিখব, হ্যাঁ, এই গ্রামার মানে আমাদের কাছে যদি কঠিন হয়, এটা আরবদের কাছেও কঠিন। একটা মজার গল্প বলি, যে আমি যখন ইদানিং, ইদানিং বলতে এই যে আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করেছি, অনার্স শেষ করেছি। তো আমি অনেক সময় যেটা করতাম, মানে পরীক্ষার হলে গিয়ে দেখতাম যে একটা কোশ্চেন আমার কাছে কঠিন মনে হচ্ছে, তো তখন আমি মনে মনে বলতাম যে এই প্রশ্নটা যদি কঠিন হয়, ক্লাসের 90% আরবি স্টুডেন্ট পারবে না, অত একটু অলস টাইপের, তাই না? অত বাংলাদেশি বা ইন্ডিয়ানদের মতো এত পরিশ্রম করে পড়াশোনা করে না।
তা আমি বলতাম যে আচ্ছা, এটা যদি কঠিন হয় আর যদি 90% স্টুডেন্ট ফেল করে, তাহলে তো টিচারের চাকরি চলে যাবে। এত কঠিন কোশ্চেন তো টিচার দিবে না, এটা নিশ্চয়ই কোনো সহজ উপায় আছে। তো চিন্তা করতে করতে দেখতাম যে হ্যাঁ, আসলে এটা কোনো সহজ উপায় আছে। ঠিক আছে? তো দেখেন, আপনাদেরকে এটা কেন বলছি। আমাদের, আমরা যখন আরবি পড়তে যাই, কোন অক্ষরগুলো উচ্চারণ করা আমাদের জন্য খুব কঠিন? কফ, বড় কফ, তাই না? এটা যে আরবদের জন্য কঠিন, এটা কি জানেন? আরবরা কফ উচ্চারণের ঝামেলাতেই যায় না, ওরা এটাকে গাইন উচ্চারণ করে। যেমন ফেমাস একটা শব্দ আছে, গাহওয়া, মূল শব্দটা হচ্ছে কহওয়া। কহওয়া মানে কফি, ওরা কি বলে? গাহওয়া। কফটাকে ওরা গাইন বলে। মানে যেটা বলতে চাচ্ছি, আমাদের আপনার আপনার কাছে একটা জিনিস যদি কঠিন মনে হয়, গ্রামার, উচ্চারণ, কোনো কিছু, ওদের কাছে ওটা কঠিন। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। আমরা গ্রামার শেখার সময় গ্রামার শিখবো, কথা বলার সময় এত বেশি সিনসিয়ার, মানে এত বেশি, মানে কি বলবো, স্ট্রিক্ট হতে হবে না। একটু ভুলভাল হলেও কোনো অসুবিধা নাই। আরবে আমরা ভুলভাল করে কথা বলি, কোনো সমস্যা হয় না। মানে আরবরা নিজেরাই ভুল বলে। মানে একটা হলো স্লিপ অফ টাং, যে মানে মানুষ বলে ফেলে। আরেকটা হলো যে সমাজে প্রচলিত ভুল কথা। ঠিক আছে? যেমন কোনো একটা ক্যাচ ধর, এরকম কথা। ক্যাচ মানেই তো ধরা, কিন্তু মানে আমরা বলি যে ক্যাচ ধর। তো এখন আরবরাও অনেক কিছু এরকম বলে। তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য আরবিটা শিখতে এসেছি। ইনশাআল্লাহ আমরা এটা শিখবো। আহ, অনেক কিছু মনে হয়তো থাকবে না। যেমন লেভেল 1, যারা লেভেল 2-তে যাচ্ছেন, লেভেল 1 অনেক দিন আগে পড়েছেন। কিন্তু ভাষা জিনিসটা এমন, এটা সবসময় একটা সিকোয়েন্সে চলে। হ্যাঁ, আপনি পুরোপুরি ভুলতে পারবেন না। বা আমি আরও যদি স্পষ্ট করে বলি, যে লাইভ ক্লাসের বাইরে আমি কিছু সাপোর্ট সেশন আয়োজন করার চেষ্টা করব সকালের দিকে, বাংলাদেশ সময় হয়তো 9:30 10টার দিকে। তো এই এক্সট্রা ক্লাসগুলোতে আমরা হয়তো আরও কিছু আলোচনা করতে পারি, কিছু রিক্যাপ করতে পারি। ঠিক আছে? আমি এগুলো নিয়ে বিস্তারিত আরও বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুল ভ্রান্তি মাফ করে দিবেন। আমি বয়সে আপনাদের ছোট, তো আপনাদেরকে জ্ঞান দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আপনাদেরকে কোনো কমান্ড করার অধিকার আমার নাই। তবে কথা হচ্ছে যে আহ, আমি অনেক কিছুই জানি যেগুলো আপনাদেরকে হেল্প করবে। আপনাদের আগের যে উস্তাদেরা ছিলেন আরবি ভাষা শেখানোর, আমি হয়তো তাদের মানে ধূলিকোনারও যোগ্য না। কিন্তু কথা হচ্ছে যে আমি বাস্তবতাটা জানি, যে আপনারা যত পরিশ্রম করছেন, তার চেয়ে সহজ উপায়ে আরবিটা শেখা যায়। আমি খুব ভালো না আরবিতে, কিন্তু আমি ভালো মার্ক নিয়ে অনার্স শেষ করেছি। আরবদের সাথে পড়েছি, আরবদের সাথে ক্লাস করেছি, একই সাথে প্রেজেন্টেশন দিয়েছি। তো খুব বেশি ব্যাকরণ না জেনেও কোরআন বোঝা যায়। ব্যাপারটা আমাদের দেশে ব্যাপারটা এমন হয়ে গেছে যে ধরেন যে একটা খাবার খাচ্ছেন, তো যদি কেমন হয় যদি আপনি প্রথমে তরকারিগুলো খেয়ে ফেলেন, তারপরে সব ভাতগুলো খেয়ে ফেলেন, তারপরে ডালটুকু খেয়ে ফেলেন, এটাকে খাওয়ার কোনো স্টাইল? স্টাইল না। কিন্তু এটা শুনতে অদ্ভুত শোনাচ্ছে, তাই না? আমরা ভাষা শেখার ক্ষেত্রে এটা করি, যে প্রথমে ব্যাকরণটা শিখে ফেলি, তারপর শব্দার্থগুলো মুখস্থ করতে যাই, তারপর ডিকশনারি মুখস্থ করতে যাই। অতদিনে আমার ভাষা শেখার আগ্রহ শেষ। তো এগুলো থেকে বের হয়ে এসে আমরা এখন যেটা করছি, যে আমার যখন যতটুকু দরকার, একটা নতুন শব্দ দরকার, নতুন শব্দ শিখলাম, একটু ব্যাকরণ শিখলাম, এটা ব্যবহার করা শিখলাম। কোরআন জানতে, আহ, মানে কোরআনের স্ট্রাকচারটা যদি দেখেন, আমরা সিরিয়ালি যাব না। কোরআন কি সিরিয়ালি নাজিল হয়েছে বলেন? সূরা ফাতিহা সবার আগে নাজিল হয়েছে, তারপর বাকারা, এভাবে কি? না তো, বিভিন্ন ঘটনাক্রমে, তাই না? বিচ্ছিন্নভাবে, মানে একটা, অবশ্যই নাজিলে একটা আলাদা একটা সিকোয়েন্স আছে। তো ভাষা যখন আমরা শিখতে যাচ্ছি, আমরা এটা এক্সপেক্ট করব না যে প্রথম দিন মানে লেভেল 1 শেষ করে আমি পুরো বাঁকড়াটা এখন জানি, এরকম হবে না আসলে। বরং যেটা হবে, এক, আমি লেভেল 1 শেষ করার পরে বিভিন্ন আয়াতের অংশ বুঝতে পারছি। লেভেল 2 শেষ করার পরে মানে বিভিন্ন সূরার কিছু আয়াত বুঝতে পারছি। লেভেল 3 শেষ করার পরে হয়তো ইনশাল্লাহ আমরা পুরো কোরআনটাই বুঝতে পারবো। কিন্তু প্রত্যেকটা উঁচু সাহিত্যের মতো আমাদেরকে কোরআনের জন্য আলাদা করে কোরআনে ভোকাবুলারি, মানে ডোমেন রিলেটেড ওয়ার্ড যেমন করে আমাদেরকে জানতে হয়, সেরকম কোরআনিক শব্দগুলো আমাদেরকে বিশেষভাবে একটু গুরুত্ব দিয়ে শিখতে হবে। যেমনটা আপনারা জানেন যে 80% কোরআনিক শব্দ এগুলো আছে। তো তো এগুলো আপনাদের
ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না। আহ, এবং আরেকটা ব্যাপার যে কী বলে ওটাকে, কনটেক্সট। প্রত্যেকটা ভাষারই প্রত্যেকটা ঘটনারই কনটেক্সট না জানলে আপনি যত বড় বিদ্বান হন, যত গ্রামার জানা থাকুক, যত শব্দার্থ জানা থাকুক, আপনি ওটার মর্মার্থ উদ্ধার করতে পারবেন না। তো আরবি পড়তে গিয়ে এই কষ্টটা আপনার হবে যে আপনি এত কিছু জানেন, কোরআনের একটা শব্দ না জানার কারণে আপনি অর্থটা বুঝতে পারছেন না। আবার এটা হবে যে আপনি পড়তে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু কনটেক্সট না জানার কারণে, শানে নজুল না জানার কারণে, ওই আলোচনাটা কেন হচ্ছে এটা না জানার কারণে আপনি অর্থটা বুঝতে পারছেন না। তো এটা আপনার সারা জীবনই হবে, প্রত্যেকটা জায়গায় হবে। এটা থেকে মানে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে? বাংলাতে আমাদের হয়, আমরা একটা কবিতা পড়তে গিয়ে, হ্যাঁ, একটা শব্দ আমরা আটকে যাই, অথচ আমরা বাঙালি। কাজী নজরুলের কবিতা পড়তে গিয়ে এটা হয়, ও রবীন্দ্রনাথ কবিতা পড়তে গিয়ে হয়। তো ওই সমস্যাটা হবে যে ডোমেইন রিলেটেড কিছু ওয়ার্ড আমাদেরকে শিখতেই হবে আজীবন, কনটেক্সটে আমাদেরকে আজীবন জানতেই হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ইনশাআল্লাহ ক্লাসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। আর যে কোনো সমস্যার জন্য আমি গ্রুপে আছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এখন শেষ করছি তাহলে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।